জাকির হোসেন শেখ অফিসিয়াল এবং নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রায় প্রতিদিনের মতো খবর, প্রতিবেদন বা অন্য যে কোনো বিষয় নিয়ে উপস্থাপন করার মতো আজও বিশেষ প্রতিবেদন নিয়ে উপস্থিত আমি জাকির হোসেন শেখ। আজকে আমাদের বিশেষ প্রতিবেদনের বিষয় হচ্ছে অতীত ভুলকে ঠিক করার ছলে ভবিষ্যৎ ধ্বংস। 1 জানুয়ারি 2025 বুধবার অর্থাৎ নতুন বছরের প্রথম দিনে গতকাল অনলাইন দৈনিক এই সময় পত্রিকার সম্পাদকীয়তে প্রকাশিত মানবাধিকার কর্মী সুজাত ভদ্রের লেখাকে উপজীব্য করে আমাদের এই আজকের প্রতিবেদন, অতীত ভুলকে ঠিক করার ছলে ভবিষ্যৎ ধ্বংস। 1991 সালের উপাসনাস্থল সুরক্ষা আইনের বিরুদ্ধে আবেদনগুলো এতটাই অযৌক্তিক এবং বিদ্বেষপূর্ণ যে আদালতের প্রথম শুনানিতেই তা বাতিল হওয়া উচিত ছিল, লিখেছেন সুজাত ভদ্র লিখেছেন 1990 সালে আদবানির রথযাত্রা, দেশ জুড়ে রক্তপাত, অসংখ্য মৃত্যু, 1992 6ই ডিসেম্বর করসেবকদের দ্বারা বিতর্কিত বাবরি মসজিদ ধ্বংস, তৎপরবর্তীতে আবার দেশ জুড়ে হত্যালীলা, মানবতার বিরুদ্ধে এই দুই অপরাধ ঘটার মধ্যবর্তী বছরে 1991 সালের সেপ্টেম্বর মাসে কংগ্রেসের সরকার গণ উপাসনা স্থল সুরক্ষা সংক্রান্ত একটা ছোট্ট আইন প্রণয়ন করেছিল, যার মূল উদ্দেশ্য ছিল রাম মন্দির, বাবরি মসজিদ ছাড়া ভারতের বাকি সমস্ত উপাসনা স্থলের চরিত্র নিয়ে আর যে কোনো বিতর্ককে স্থায়ীভাবে ঠেকানো। বলা হয়েছিল 1947 সালের 15ই আগস্ট বিদ্যমান উপাসনালয়গুলোর ধর্মীয় চরিত্র যা ছিল সেভাবেই থাকবে 4-এর 1 ধারায়। 1991 সালের উপাসনা স্থল সুরক্ষা আইনের 4-এর 1 ধারায় বলা হয়েছিল। সংসদের উভয় কক্ষে প্রস্তাবিত বিলটা নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। বিজেপি সেই আইনের সর্বাত্মক বিরোধিতা করেছিল। লোকসভায় মালিনী ভট্টাচার্য, সোমনাথ চট্টোপাধ্যায়, রামবিলাস পাসওয়ান পর্যন্ত সেই বিলটার সপক্ষে গুরুত্বপূর্ণ বক্তৃতা করেছিলেন। রাজ্যসভায় সেই বিলটার সপক্ষে গুরুত্বপূর্ণ বক্তৃতা করেছিলেন রাজমোহন গান্ধী, ইতিহাসবিদ BN পাণ্ডে, সরলা মাহেশ্বরী প্রমুখ গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছিলেন। উভয় কক্ষে কোনো সদুত্তর দিতে পারেনি কিন্তু সেই সময় বিজেপির নেতারা। বাঁধা গতের মতো বিজেপি সেই সময় বলেছিল বিলটা হিন্দু বিরোধী এবং মুসলিম তোষণকারী, পরন্তু বলেছিল বিলটা নাকি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আঘাত, কারণ একটা রাজ্যের মধ্যে উপাসনাগৃহ ইত্যাদির ভবিষ্যৎ কি হবে তা নাকি রাজ্য সরকার ঠিক করবে। রাজমোহন গান্ধীর বক্তব্যটা ছিল অনবদ্য। মহাভারতের দৃষ্টান্তের উল্লেখ করে তিনি বলেছিলেন, যারা অতীতের ভুলকে সঠিক করার দাবিতে নিবেদিত তারা আসলে মহাভারতের সতর্কবাণীকে নস্যাৎ করছেন। বলেছিলেন, যারা ইতিহাসের ভুলকে প্রতিহিংসার মনোভাব নিয়ে সঠিক করতে চাইছেন তারা বাস্তবে এবং সমাজে শুধুই আরো ধ্বংসের সৃষ্টি করবেন। অনুশাসন পর্ব থেকে উদ্ধৃতি দিয়ে এই দাবির অসারতাকে দেখিয়ে বলেছিলেন, বিলটা মোটেও হিন্দু বিরোধী নয়, বরং ভারত ভূমিতে অতীতের অজুহাত টেনে নব্য বিচ্ছিন্নতাবাদের পরিকল্পনার বিরুদ্ধে বিলটা একটা সঠিক পদক্ষেপ। বিজেপি তথা সংঘ পরিবারের অন্যতম যুক্তি হলো, বহু দেশে অতীতের অন্যায়কে বর্তমানে ঠিক করার রীতি এবং পদ্ধতি রয়েছে। ভারতে তা করলেই কেন অন্যায় হবে, ভারতে তা করলেই কেন সংঘাত হবে। কিন্তু যে সমস্ত দেশে তা চাওয়া হয়, এটা তারা ভুলে যান যে সমস্ত দেশে সেটা চাওয়া হয় সেখানে অতীতের সংঘটিত অন্যায়ের কালসীমা সাম্প্রতিক। নাৎসি হলোকাস্টের সময়কাল 100 বছরেরও কম। সেই ক্ষেত্রেও বর্তমান জার্মান প্রজন্ম হিটলারের সন্তান এই জাতীয় তকমা মেরে ঘৃণা এবং বিদ্বেষ ছড়ানোর পরিকল্পনা করা হয়নি। চীন জাপানি সৈন্যদের অত্যাচার, চীনা নারীদের ধর্ষণের জন্য ক্ষমা চাওয়ার দাবি করে বটে, কিন্তু আজকের দিনে সমস্ত জাপানি মানুষ তার জন্য দায়ী, এই রকম আজগুবি দাবি কিন্তু তারা করে না, আজগুবি দাবি কিন্তু ওঠে না। বিপরীতে ভারতের ক্ষেত্রে তথাকথিত অতীতের ভুলের অতীতের ভুলের দিকে তাকান, সবই 500 থেকে
হাজার বছরের আগেকার ঘটনা, এমনকি ব্রিটিশ যুগও নয়। তারপরও সমস্ত মুসলিম সম্প্রদায়কে দোষারোপ করা হয়, সমস্ত মুসলিম সম্প্রদায়কে। উল্লেখিত 1991 সালের উপাসনা স্থল সুরক্ষা আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে অন্যতম মামলাকারী বিজেপির অশোক উপাধ্যায় 1947 সালের বদলে দ্বাদশ শতাব্দীকে অর্থাৎ 1192 সাল কাট অফ চেয়ে আবেদন করেছেন। সুজাত ভদ্র লিখেছেন, যদি ইতিহাসের তথ্য প্রমাণের স্বল্পতার কথা বাদ দিই, যদি ঐতিহাসিক জ্ঞান চর্চার প্রতি ঠুলি পড়ে থাকি, তারপরেও প্রশ্ন উঠবে বর্তমান যুগের আমরা কার কাছ থেকে ক্ষমা স্বীকারের দাবি করব? কাউকে না পেয়ে বাবরের সন্তান তকমা মেরে এই যুগের ভারতীয় নাগরিক তথা সংখ্যালঘু সম্প্রদায়ের কে কি নিশানা করব? এবং তাহলেই বিজেপির অশোক উপাধ্যায়ের দাবি অনুসারে আবেদনের প্রথম প্যারাতে যেটা বলা হয়েছে, দেশের সংবিধানের অন্যতম মৌলিক ভিত্তি ধর্মনিরপেক্ষতা সুরক্ষিত হবে। কেনই বা 1192 খ্রিস্টাব্দ থেকে অন্যায়ের বছর শুরু হবে? আরও সুদূর অতীতে কেন ফিরে যাব না? প্রাচীন ভারতে রাজাদের লাগাতার প্রজা নিপীড়ন, মনুবাদ বিরোধী বৌদ্ধ এবং জৈন ধর্মের উপর আক্রমণ, স্তূপ এবং মঠ ধ্বংস করা, তাদের হত্যা করার ন্যায় বিচার তাহলে কিভাবে হবে? বা প্রত্নতত্ত্ববিদ আর.এস. বিস্তের বিদেশি আর্যদের আক্রমণ হেতু সিন্ধু সভ্যতার ধ্বংস সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদনের ভিত্তিতে সমকালীন যুগের আর্য সনাতনী সন্তানদের সব চিহ্নকে ধ্বংস করে দেওয়ার আওয়াজ ওঠে যদি, তাকে কি সভ্য সমাজ সুস্থ মস্তিষ্কের ভাবনা বলে স্বীকৃতি দেবে? বিজেপি সংঘ পরিবারের পূজ্য চরিত্র শিবাজির গুজরাটের সুরাট বন্দর ধ্বংসসহ সম্পদ লুটতরাজ, নারীদের উপর অত্যাচার তাঁদেরই পূজ্য ইতিহাসবিদ যদুনাথ সরকারের 1929 সালের শিবাজি শীর্ষক গ্রন্থে সবিস্তারে আলোচিত হয়েছে। সেগুলোর বিচার তাহলে কিভাবে হবে? এই 1991 সালের উপাসনা স্থল সুরক্ষা আইনের বিরুদ্ধে বিজেপির অশোক উপাধ্যায়ের আবেদনের ভাষা অতি উগ্র এবং অসাংবিধানিক। মুসলিমদের বলা হয়েছে বর্বর, হানাদার। অথচ ভারতে ইসলামের ইতিবাচক অবদান শুধু সর্বস্তরে স্বীকৃতই নয়, ভারতের সংবিধানের নাগরিকদের কর্তব্য অনুচ্ছেদেও নথিভুক্ত। ভারতের সমৃদ্ধ ঐতিহ্য সংমিশ্রিত কম্পোজিট সংস্কৃতিকে মূল্য দেওয়া এবং রক্ষা করা। আর স্মরণ করুন বিজেপির পূর্বসূরি অর্থাৎ বিজেপি জন্মের আগে যাতে থেকে বিজেপির জন্ম, সেই জনসংঘের এক বিস্তৃত প্রায় রাজনৈতিক অবস্থান, যেখানে বলা হয়েছে মুসলিমরা বাইরে থেকে এলেও ভারতেই থেকে গিয়েছে, ভারতীয় সংস্কৃতিকে পরিপুষ্ট করেছে। জনসংঘের পার্টি ডকুমেন্টস 1952 থেকে 71, প্রথম খণ্ড, পৃষ্ঠা 174। তার মানে বিজেপির অশোক উপাধ্যায়ের আবেদন সংবিধান স্বীকৃত মিশ্রিত সংস্কৃতির ধারণা তথা নিজ দলের অবস্থানকেই অস্বীকার করছে। সুজাত ভদ্র লিখেছেন, মামলাকারীদের দাবি সংবিধানের অনুচ্ছেদ 49 এবং নানা আন্তর্জাতিক ঘোষণার নিরিখে আইনটা বেআইনি, অনুচ্ছেদটা নির্দেশমূলক নীতিমালার অন্তর্গত এবং তদনুসারে জাতীয় গুরুত্বপূর্ণ মনুমেন্টগুলো সুরক্ষার দায়িত্ব ভারত সরকারের। সে দায়িত্ব তো পালিত হয়, তার জন্য ঔপনিবেশিক আইন পাল্টে নতুন আইনও তৈরি হয়েছে। তাদের আবদার সুলতানি এবং মুঘল স্থাপত্যের যাবতীয় স্মারককে ডিনোটিফাই করে বিজেপির অশোক উপাধ্যায়দের তালিকা মোতাবেক অস্তিত্ববিহীন মন্দিরগুলোকে জাতীয় গুরুত্বের তকমা দিতে হবে। সেক্ষেত্রে কংগ্রেসের তৈরি সেই 1991 সালের উপাসনা স্থল সুরক্ষা আইনটা এই আবদার মেটানোর পথের কাঁটা। যে আন্তর্জাতিক যে কটা ঘোষণার উল্লেখ করা হয়েছে সব কটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের দুঃস্বপ্নের ইতিহাসের প্রেক্ষিতে রচিত এবং কোনোটাই হাজার বছরের পুরনো বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বরং মামলাকারীদের দাবিগুলোই যেহেতু এথনিক ক্লেনজিং চরিত্রের কয়েক শতাব্দীর ইতিহাস এবং সংস্কৃতি মুছে দেওয়ার অপচেষ্টা, তাই এগুলোই তো ঘোষণাগুলোর পরিপন্থী। 1991 সালের উপাসনা স্থল সুরক্ষা আইনটাকে অসাংবিধানিক প্রমাণ করার বাসনায় ইতিহাস এবং আইনি চেতনা
কোথায় পৌঁছতে পারে তার নিদর্শন পাওয়া যায় বিজেপির অশোক উপাধ্যায়ের আবেদনে। তিনি আবেদনে বলেছেন, হিন্দু আইন অনুযায়ী 1192 থেকে 1947 খ্রিস্টাব্দ পর্বে ভুল করা ব্যক্তিত্বদের, মানে সুলতান মাহমুদ থেকে শুরু করে বাবর, আওরঙ্গজেব থেকে মাউন্ট ব্যাটেন, এইসব ব্যক্তিত্বদের বিরুদ্ধে মামলা করার অধিকার আছে ভক্তদের। 2024 সালেও মামলা করার অধিকার আছে ভক্তদের। কিংবা ধ্বংসপ্রাপ্ত দেবদেবীদের এক একজন আইনি ব্যক্তিত্ব জুরিস্টিক পার্সন হিসেবে বিবেচনা করতে হবে, এবং বিজেপির অশোক উপাধ্যায় যেন সেই সব দেবতাদের ওকালতনামা পেয়ে অতীতের গৌরব ফিরিয়ে আনতে চাইছেন। সুজাত ভদ্র লিখেছেন, এই রণহুঙ্কার শোনা গিয়েছিল 18 দশকে RSS-এর একটা পুস্তিকায়, যেখানে বলা হয়েছে হিন্দুরা আজ ক্রুদ্ধ এবং ক্ষুব্ধ কেন, এই নামের পুস্তিকায়। সম্প্রতি মোহন ভাগবত সর্বত্র মসজিদের মধ্যে মন্দির খোঁজাকে আপত্তিজনক বলেছেন। এই বক্তব্যের প্রতি তিনি কতদূর দায়বদ্ধ তা বোঝা যেত যদি তিনি RSS-এর 18 দশকের উল্লেখিত সেই অবস্থান প্রত্যাহার করতেন। তা কিন্তু তিনি করেননি। সুজাত ভদ্র লিখেছেন, যেখানে আবেদনগুলো প্রথম শুনানিতেই ডাস্টবিনে স্থান পাওয়ার কথা, সেখানে দেখলাম সেটা গ্রহণ করা হলো। আইনটার বৈধতা সম্পর্কে কেন্দ্রীয় সরকারের মতামত চাওয়া হলো। এই সবের মধ্যেও 5 বিচারপতির বাবরি মসজিদ সংক্রান্ত হতাশাজনক রায়ের মধ্যেও আশা জাগিয়েছিল আলোচ্য সেই আইন সম্পর্কে তাদের বিচক্ষণ মূল্যায়ন। বাবরি মসজিদ মামলার রায়ে 5 বিচারপতির মূল্যায়ন ছিল, ইন প্রিজার্ভিং দ্য ক্যারেক্টার অফ প্লেসেস অফ পাবলিক ওয়ারশিপ দ্য পার্লামেন্ট হ্যাজ mandated in no uncertain terms that history and its wrongs shall not be used as instruments to oppress the present and the future. সুজাত ভদ্র লিখেছেন, কিন্তু হতবাক হয়ে দেখলাম বাবরি মসজিদ মামলার রায়ে এই গুরুত্বপূর্ণ মূল্যায়ন যে 5 জন বিচারপতি করেছিলেন, সেই 5 জন বিচারপতিরই একজন সুপ্রিম কোর্টের সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি 2020 সালের 20 মে জ্ঞানবাপী মসজিদ মামলার রায়ে মসজিদে দিব্যি সমীক্ষার অনুমতি দিলেন। মসজিদ সমীক্ষার অনুমতি শুধু দিলেন না, মসজিদে পূজা করার ছাড়পত্রও দিলেন এবং বললেন যে উপাসনা স্থলের চরিত্র নির্ধারণের অর্থ এই নয় যে কাঠামোটার চরিত্রে রূপান্তর ঘটানো। ব্যাস, আইনের সাংবিধানিক বৈধতা স্থির হওয়ার আগেই তার নিজের এমন পর্যবেক্ষণ করলেন, যার ফলে দেশের সর্বত্র নানা ধর্মীয় কাঠামোর সমীক্ষার দ্বার খুলে দিলেন। শুধু তাই নয়, তা সংঘর্ষ, রক্তপাত, মৃত্যুকে ডেকে আনলো, যা হিন্দুত্ববাদীরা চাইছিল। সম্বলে 5 জনের মৃত্যু তারই পরিণতি। গত 12ই ডিসেম্বর সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে 3 জনের ডিভিশন বেঞ্চ আইনটা নিয়ে রায় ঘোষিত হওয়ার আগে পর্যন্ত সব রকম সমীক্ষার উপর স্থগিতাদেশ দিয়েছেন, যা কিঞ্চিত স্বস্তির পরিবেশ ফিরিয়ে এনেছে। দেখা যাক ভারতের ইতিহাসে ইসলামী অবদান, তার ঐতিহ্যময় সংস্কৃতি মুছে দেওয়ার সর্বাত্মক আগ্রাসী পরিকল্পনা সফল হয় কিনা, লিখেছেন মানবাধিকার কর্মী সুজাত ভদ্র। একদম শেষে বলি, আমাদের দুটো চ্যানেল, পুরনো চ্যানেল নিউজ নির্ভীক এবং নতুন চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে ভিন্ন রূপে ভিন্ন আঙ্গিকে আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক যে কোনো খবরের মধ্যে খবর, আড়ালে থেকে যাওয়া খবর, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণাত্মক প্রতিবেদন, শিক্ষা, ভ্রমণ, খাওয়া দাওয়া, খেলা, ধর্ম, রাজনীতি, অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা, অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয়। আমাদের দুটো চ্যানেল, পুরনো চ্যানেল নিউজ নির্ভীক এবং নতুন চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে ভিন্ন রূপে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছেন, কামনা করি সকলে খুব ভালো থাকুন, কামনা করি সকলে খুব সুস্থ থাকুন। ধন্যবাদ।